স্বপ্ন হলে ধীর গতিতে মাথা খাটিয়ে সেই স্বপ্ন পূরণ করতে হয়। আমরা এখন এমন অবস্থানে যে হুটহাট মাথা গরম করে সিদ্ধান্ত নিয়ে নেব। আরুষ মাথা নিচু করে ফেললো, কাচুমাচু হয়ে বলল, সরি স্যার। এইসব সরি তোর কাছেই রাখ, আর ভাবতে থাক এনকাউন্টারের ব্যাপারে নাজিম স্যারকে কী জবাব দিবি। আরুষ ঢোক কিনল, ভয়ার্ত কণ্ঠে বলল, এবারের মতো ওনার হাত থেকে বাঁচিয়ে নিন স্যার। উনি আমাকে এমনি সহ্য করতে পারেন না। এরপর যদি এনকাউন্টারের ব্যাপারে শোনে তাহলে সোজা আমারই এনকাউন্টার করে উপরে পাঠিয়ে দেবে। তারপর আপনার বোন বিয়ের আগেই বিধবা হবে স্যার। তুর্য একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরুষের পানে, অতঃপর পাশেই তাদের দাঁড় করানো গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসলো। জানলা থেকে মুখ বাড়িয়ে আরুষকে বলল, তুই এখান থেকে এখন হেঁটে হেঁটে বাড়িতে যাবি, নয়তো আমার বোনকেও পাবে না, আর উপর মহলের সাথে তোর এই এনকাউন্টার নিয়ে সুপারিশও করতে পারবো না, বলে দিলাম। আরুষ আতকে উঠল। যে বাড়িতে সে থাকে তার দূরত্ব এখান থেকে কমপক্ষে 2 কিলোমিটার। এই পুরো পথটা হেঁটে যাবে সে? আরুষ ছুটতে গেল গাড়ির পানে, ব্যস্ত হয়ে বলল, আমি এতটা পথ কিভাবে হেঁটে যাব? আমার পা ফুলে যাবে। আমার উপরে এত বড় জুলুম করবেন না স্যার। আমাকে প্লিজ গাড়িতে নিয়ে নিন। দরকার হয় অর্ধেক পথে গিয়ে নামিয়ে দিবেন। তুর্য চোখ ছোট ছোট করে তাকালো আরুষের পানে, ওষ্ঠ বাঁকিয়ে বলল, এতটা পথ কোথায়, মাত্র 2 কিলোমিটার। ট্রেনিংয়ের সময় রোজ এর থেকে বেশি দৌড়াতি, আর এখন তো 2 কিলোমিটারের ভয়। মহিলাদের মতো ঢং বাদ দে আরস, নয়তো টানা 10 কিলোমিটার দৌড়াতে হবে তোকে। আর হ্যাঁ, অবশ্যই হেঁটে হেঁটে আমার বাড়িতে যাবি, তোর বাড়িতে না। আরুষ আরো কিছু বলবে তার আগেই তুর্য গাড়িতে স্টার্ট দিল। শাসাই করে গাড়িটা নিয়ে চলল সম্মুখের দিকে। আরুষ হকচকিয়ে গেল, সময় ব্যয় না করে গাড়ির পিছনে ছুট লাগালো, চিৎকার করে বলল, স্যার আমাকে ফেলে যাবেন না, আমাকে নিয়ে যান। তুর্য শুনল না আরুষের কোনো কথা, গাড়ি থামালো না সে। আরুষের মেজাজ বিগড়িয়ে গেল। লোকটা সব সময় ওর সাথে এমন করে। বাড়িতে মায়ের সাথেও পারে না, বউয়ের সাথেও পারে না, পারে শুধুমাত্র ওর সাথে। আরুষ ক্রোধে দিশেহারা হলো, ব্যস্ত হয়ে তাকালো আশেপাশে। একটা অর্ধখণ্ড ইটের টুকরো চোখে পড়ল তার। তড়িঘড়ি করে ইটের খণ্ডটা হাতে তুলে নিল, দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর বোনকে বিয়ে করব, তারপর তুই হবি আমার শালা। শালা অফিসে তোর চললো, বাড়িতে কার চলে আমিও দেখে ছাড়ব। সব প্রতিশোধ করায় ঘন্টা উসুল করব। কথাটা শেষ হতে না হতে তুর্যর গাড়ি বেগ আনলো, থামলো ঠিক আরুষের পায়ের কাছে। থতমত খেয়ে গেল ছেলেটা। দ্রুত হাতের ইঁটটা পিছনে লুকিয়ে ফেললো, হামতা হামতা করে বলল, আবার ফিরিলেন যে? আমি হেঁটে হেঁটে বাড়িতে যাব না। তুর্য উত্তর দিল না আরুষের কথায়, বরং বেশ আগ্রহ নিয়ে বলল, আমার বোনকে বিয়ে করবি তুই? আরুষ নিজের ক্রোধ ভুলে গেলেও মুহূর্তেই লাজুক হেসে বলল, জি স্যার। তুর্য হাসলো, টেনে টেনে বলল, কিন্তু তোর মতো একটা আহমকের সাথে আমি আমার বোনকে বিয়ে দিব না। আরুষ চমকালো, তবে কিছু বলার আগেই তুর্য গাড়ি চালানো শুরু করলো আবার। মিনিট খানিকের মধ্যেই দূরে চলে গেল। আরুষ নিজের ক্রোধ আর ধরে রাখতে পারল না, রেগে মেগে হাতের ইটের টুকরোটা ছুঁড়ে মারল তুজোর গাড়ির পানে। কিন্তু বেচারা শক্তি চালিয়ে ইটের টুকরোটা তুজোর গাড়ি পর্যন্ত নিতে সক্ষম হলো না। অবশ্য এই অসক্ষমতার লাভ বই লোকসান হয়নি তার। যদি সত্যি সত্যি আরুষের ক্রোধের বশে মারা ইটের টুকরো কোনোভাবে তুর্যের গাড়িতে লাগতো, তবে আজ ওই ইটের টুকরো দ্বারা তার শক্তপোক্ত মাথাটা ফাটত। আর তারপর হাসপাতাল। সময় করলো কিছুটা। আরুষকে ফেলে রেখে গাড়ি নিয়ে সোজা বাড়িতে গেল তুর্য। ফুরফুরে মেজাজ নিয়ে কক্ষে ঢুকতেই থমকে গেল সে। পৃথা কেবলই গোসল ছেড়ে বেরিয়েছিল। চুলগুলো ভালোভাবে মোছেনি এখনো। লম্বা চুলে ডগা বেয়ে ঝরে পড়া টুকটাপ পানির বিন্দুগুলো স্নান করে নিয়েছে মেঝেতে। তুর্যের ঘোর লেগে যাচ্ছে, বুকের ভিতরটা কেমন ধুকপুক ধুকপুক করছে। শিরশির অনুভূতি আচ্ছাদিত হচ্ছে সম্পূর্ণ শরীর। তুর্য যেন এক মুহূর্তের জন্য ভুলে গেল তার জীবনের সব জটিলতা, সব বারণ। সম্মিলিত ভঙ্গিতে দরজা খোলা রেখেই এগিয়ে গেল পৃথার পানে। হাত বাড়িয়ে আলতোভাবে পিছন থেকে জড়িয়ে ধরল মেয়েটাকে। কেঁপে উঠল পৃথা, শিউরে উঠল পুরো শরীর, হৃদস্পন্দন বাড়ল মেয়েটার। নিজেকে তাড়াতাড়ি সরিয়ে নিতে চাইল তুর্যের বাঁধন থেকে, কিন্তু পারল না। তুর্য আরো শক্ত কণ্ঠে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। মেয়েটার ভেজা চুলে মুখ গুজে বলল, আই ব্যাডলি নিড ইউ জান। থামলো তুর্য, আবার বলল, সরে যাও না প্লিজ, একটু সময় থাকো আমার কাছে, আমার সাথে মিশে নিজেকে একটু শান্ত করতে দাও।
তুর্যের কথা কি ছিল জানা নেই পৃথার, কিন্তু মেয়েটা সরতে পারল না তুর্যের থেকে। মস্তিষ্ক সরাতে বললেও হৃদয় বাধা দিল। সে তুর্যের এই সম্পর্ককেই আপন করে চাইছে, আর কারো পর সে নিজেকে বিলীন করতে চাইছে। এ কি তবে ভালোবাসা নাকি মায়া? পৃথা কি ধীরে ধীরে তবে তুর্যের মায়ের বাধা পড়ে যাচ্ছে? এর কোনো প্রশ্নেরই উত্তর নেই পৃথার নিকট। সে শুধু এই মুহূর্তে তুর্যকে চাইছে। তুর্য আলতোভাবে পৃথার ঘাট থেকে ভেজা চুলগুলো সরিয়ে দিল, অতঃপর একটু ঝুঁকে ঘাড়ে কামড় বসালো একটা। পৃথা শিউরে উঠল, চোখ মুখ খিচে বন্ধ করে নিল। তুর্য আরেকটু ঘনিষ্ঠ হলো মেয়েটার সাথে, ঘাড় ছোট ছোট চুমুতে সিক্ত করে তুলল মেয়েটাকে। পৃথা আর পারল না নিজেকে ধরে রাখতে, তড়িৎ গতিতে পিছন ফিরে তাকালো তুর্যের পানে। অনুভূতির জোয়ারে ভেসে গিয়ে আছড়ে পড়ল তুর্যের বক্ষে। তুর্য হাসলো, দুহাত বাড়িয়ে মেয়েটাকে জড়িয়ে নিল নিজের সাথে। ঠিক তখনই খোলা দরজা থেকে কক্ষের ভিতরে প্রবেশ করলো ইরা। সম্মুখ পানে না তাকিয়েই বলল, ভাবি তোমাকে বড় চাচি। ব্যাস এইটুকুতেই মুখ বন্ধ করতে হলো মেয়েটাকে। সম্মুখ পানে তাকিয়ে ভূত দেখার মতন চমকে উঠল সে। কি করতে সে কি দেখে ফেললো এরা? হঠাৎ চিৎকার করে উঠল মেয়েটা, দুহাত জলদি নিজের চোখে চেপে ধরে বলল, আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। পৃথা আর তুর্য চমকালো। মেয়েটা ছিটকে দূরে সরে যেতে চাইলো তুর্যের থেকে, কিন্তু তুর্য যেতে দিল না, বরং আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। অতঃপর একরাশ বিরক্তি নিয়ে সে তাকালো ইরার পানে, নাক মুখ কুচকে বলল, আমার শান্তি সহ্য হয় না, আমার প্রেমে অ্যালার্জি আছে তোদের, সব আহমকের দল। এরা অপ্রস্তুত হলো। এখানে এসে এমন একটা পরিস্থিতিতে পড়বে জানলে কোনোদিনই আসতো না। সে তো জানতোই না তুর্য ঘরে ফিরেছে। এরা আমতা আমতা শুরু করলো, ইতস্তত করে বলল, না মানে বড় চাচি ভাবিকে খাবার খেতে ডাকছিল তাই। তুর্য নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তুই যা, আমরা আমাদের কাজ শেষ করে আসছি। ইরা দাঁড়ালো না এক মুহূর্ত, এক দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে গেল সে। আর পৃথা বেচারি এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে লজ্জায় মাটির মধ্যে ঢুকে যেতে। কি নির্লজ্জ কথাবার্তা, তাও অন্য মানুষের সম্মুখে। কাজ শেষ করে আসছি মানে কি? পৃথার ভাবনার মধ্যেই তুর্য তাকালো তার পানে, আদুরে কণ্ঠে বলল, চলো বউ, আমরা আবার প্রথম থেকে শুরু করি। পৃথা ভরকে গেল, পরক্ষণে আবার তেতে উঠল। তুর্যের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে উদ্যত হয়ে বলল, চুপ করুন অসভ্য লোক, ছাড়ুন আমাকে। তুর্য নিজের ঠোঁট দুটো গোল করলো, একটু উঁচিয়ে বলল, আগে ৮-৬ বেঁধে তোমাকে একটা চুমু খেতে দাও, তারপর ছেড়ে দিচ্ছি। পৃথা অগ্নি দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, একটা মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হয়? একটু তো শরম করুন। ইরার সামনে ছি ছি ছি, কি ভাবলো? তুর্য চোখে হাসলো, চোখ মেরে বলল, খোঁজ নিয়ে দেখো তুমি, ঠিক যতটা লজ্জা পাচ্ছ না, ওরা তোমার এই লজ্জা থেকে অধিক আমাদের নিয়ে ভেবে ফেলছে। পৃথা অপ্রস্তুত হলো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, ছাড়ুন আমাকে। আগে একটা চুমু খেতে দাও, তারপর ছাড়ছি। তুর্য চোখে হাসলো, চোখ মেরে বলল, খোঁজ নিয়ে দেখো তুমি, ঠিক যতটা লজ্জা পাচ্ছ না, ওরা তোমার এই লজ্জা থেকে অধিক আমাদের নিয়ে ভেবে ফেলেছে। পৃথা কটমট করে তাকালো তুর্যর পানে। লোকটার মুখটা কি দিয়ে বানানো হয়েছে কে জানে। সর্বক্ষণ উল্টো পাল্টা নির্লজ্জ ধাঁচের কথা বেরোতেই থাকে। তার বাম্মা খুঁজে খুঁজে এই নির্লজ্জ লোকটাকেই পেয়েছিল তার সাথে বিয়ে দেওয়ার জন্য। 10 বছর বয়সে যখন বিয়ে দিয়েছে, যখন একজন ভালো সুশীল ভদ্র ছেলের সাথে বিয়ে দিত, তা না একটা অসভ্য বর্বর লোকটাকে গচিয়ে দিয়েছে তার মতো না কিশোরীর সাথে। পৃথা তাতে দাঁত চাপলো, ঝাঁঝালো কণ্ঠে বলল, আজে বাজে কথা বন্ধ করে ছাড়ুন আমাকে। মাসি কখন থেকে খেতে ডাকছেন? তুর্য ছাড়লো না পৃথাকে, দুষ্টু হেসে বলল, বিয়ে করেছি 7 বছর, অথচ বউকে একটা গাঢ় চুমো খাওয়ার সৌভাগ্য হয়নি আমার। আর যখন একটা সুযোগ পেয়েছি উড়নচণ্ডী বউটার পোষ মেনে আমার কাছে এসে, তখন এইভাবে ছেড়ে দেব? না, কখনোই না, জীবন থাকতেও না। থামলো তুর্য, ওষ্ঠ গোল করে আবার বলল, শুধুমাত্র একটা চুমোই তো, খেতে দাও না বউ, বেশি সময় নেব না, মাত্র 30 মিনিটে শেষ করবো, পাক্কা প্রমিস। পৃথা বিষম খেলো, চোখ বড় বড় করে তাকালো তুর্যের পানে। 30 মিনিট ধরে মাত্র একটা চুম খাবে, তাও বেশি সময় না। সবচেয়ে বড় কথা হলো 30 মিনিট ধরে চুমু খেলে সে বাঁচবে? দম বন্ধ হয়ে মরে যাবে তো। পৃথা হতবাক কণ্ঠে বলল, 30 মিনিট মাত্র? আর 30 মিনিট ধরে একটা চুমু? আপনি কি মানুষ? তুর্য কপালে ভাঁজ ফেললো,
বেশ গুরুত্বপূর্ণ অভিপ্রায় নিয়ে বলল, 2013 সালে থাইল্যান্ডের পাটাওয়া শহরের এক দাম্পত্যের টানা 58 ঘন্টা 35 মিনিট 58 সেকেন্ড অর্থাৎ প্রায় 3 দিন একে অপরকে চুমু খেয়ে বিশ্বের দীর্ঘতম চুম্বনের রেকর্ড করেছিল। সেখানে আমি বিয়ে করেও প্রায় 7 বছর চুমু অনারে কাটানোর পর বউটাকে মাত্র 30 মিনিট ধরে একটা চুমু খেতে চেয়েছি। এই সময়টা কি তোমার নিকট খুব বেশি নাকি? পৃথা বিস্মিত হলো। টানা 58 ঘন্টা 35 মিনিট 58 সেকেন্ড এত লম্বা চুমু ছিল? কোন দম্পতি এই চুমু খেয়েছে? তারা মানুষ তো নাকি অন্য গ্রহের প্রাণী? মানুষের রূপ ধরে পৃথিবীতে হানা দিয়েছে। পৃথা বিস্মিত সুরে প্রশ্ন করলো, এরা কি এই প্রায় 3 দিন খাওয়া দাওয়া ছেড়ে চুমু খেয়েছিল? ওদের পেটে ক্ষুধা লাগেনি? গলায় পানির পিপাসা লাগেনি? ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়েনি? আচ্ছা, ওরা বেঁচে আছে তো? তুর্য মাথা ঝাঁকালো, বিশ্বাসের সহিত বলল, অবশ্যই বেঁচে আছে। এখন তুমি আমাকে একখান চুমু দিয়ে বাঁচিয়ে দাও। কথাটা বলে থামলো তুর্য। ভাবুক ভঙ্গিতে আবার বলল, 30 মিনিট একদম কম হয়ে গেছে। দীর্ঘ 7 বছর চুমু অনাহারে থাকার পর আমার অত্যন্ত টানা 7 দিন চুমু খাওয়া উচিত, নয়তো এই চুমুর দুনিয়ায় আমার মান ইজ্জত বলে আর কিছুই থাকবে না। পৃথা অবাক হলো। চুমুর দুনিয়া আবার কোন দুনিয়া? বাপের জন্মে তো এই নাম শোনেনি সে। লোকটা কি পাগল টাগল হলো নাকি? অবশ্যই নতুন করে আর কি পাগল হবে, এ তো আগে থেকেই পাগল, বদ্ধ, উন্মাদ। পৃথার ভাবনার মধ্যেই তুর্য নিজের প্রথম চুমু খাওয়ার প্রস্তুতি নিল। ধীর গতিতে নিজের ওষ্ঠ এগিয়ে নিয়ে যেতে শুরু করলো মেয়েটার ওষ্ঠের নিকট। ভরকে গেল পৃথা। হৃদয়ের কড়া নাড়ল 7 দিনের চুমুর প্রসঙ্গটা। মাত্র 30 মিনিট চুমুর ব্যাপারটা শ্রবণেই তো তার মাথা ঘুরে উঠেছিল। তার আর এখন 7 দিন? পৃথা মাথা ঘুরে উঠল। এই চুমু খেতে কি নিশ্চিত তাকে উপরে চলে যাওয়ার টিকিট কাটতে হবে। তারপর বাংলাদেশের পেপার পত্রিকা এবং টিভি চ্যানেলগুলো বড় বড় করে তাদের শিরোনামে লিখবে, চুমু খেতে গিয়ে মৃত্যু তুর্য এবং পৃথা নামক এক দম্পতির। ব্যাস, মান ইজ্জত সব মাটিতে। জীবন থাকতে তো এই ব্যাটার জ্বালায় মান ইজ্জত নিয়ে টানাটানি লাগতো মিনিটে মিনিটে। এই যেমন একটু আগে ইরার সম্মুখে লেগেছিল, তারপর যদি আবার চুমু খেতে গিয়ে মৃত্যু হয়, তাহলে মান ইজ্জত পেপার পত্রিকার টিভি চ্যানেলে কড়াগড়ি খাবে। উপরে বসে বসে এই লোককে বিয়ে করার জন্য কপাল ছাপড়াতে হবে পৃথার। নিজের কল্পনায় নিজেই শিউরে উঠল পৃথা। দ্রুত নিজেকে তুর্যর বাঁধন থেকে মুক্ত করতে ব্যস্ত হলো, কিন্তু পারল না। তুর্যের মতন অমন এক হাতির মতন মানবের শক্তির সাথে পৃথার মতন বিবরে কি পেরে ওঠা সম্ভব নাকি? তবে নিজেকে ছাড়াতে তো হবেই, নয়তো নির্ঘাত 7 দিনের চুমুতে টিভি চ্যানেলের শীর্ষে চলে যাবে। পৃথা আশেপাশে দৃষ্টি ঘোরালো। হুট করে নিজের পা দ্বারা আঘাত করলো তুর্যের পায়ে। আকস্মিক আক্রমণে হকচকিয়ে উঠল তুর্য। অসাবধানবশত হাতের বাঁধনটা আলগা হলো। ব্যাস, এই সুযোগ। পৃথা নিজের 2 হাত তুলে ধাক্কা মারল তুর্যকে। সব দিকে মিলিয়ে টালমাটাল হারালো বেচারা। নিজের ভারসাম্য ধরে রাখতে না পেরে ঠাস করে বসে পড়ল মেঝেতে। তুর্য যেন মেঝেতে নয়, আকাশ থেকে পড়লো মাত্রই। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো পৃথার পানে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, বউ, তুমি আমাকে ফেলে দিলে, এক প্রকার মারলে আমাকে, তাও কি একটা চুমু খেতে চেয়েছি সেই অপরাধে। কথাটা বলেই তুর্য নিজের কপাল চাবড়াতে শুরু করলো। আহাজারি করে বলল, আল্লাহ, কি করে যে গেল রে দুনিয়ায়। বউ একটা চুমু খেতে চাওয়ার অপরাধে শেষ পর্যন্ত মারলো আমাকে। এই মুখ আমি লোক সমাজে কিভাবে দেখাবো, কিভাবে? প্রথম তুর্যকে পড়ে যেতে দেখে খারাপ লেগেছিল পৃথার। সে এত জোরেও ধাক্কা মারেনি যে পড়ে যাবে, তবুও পড়েছে। একটু সহানুভূতি দেখাতে চেয়েছিল মেয়েটার স্বামীর প্রতি। কিন্তু এই মুহূর্তের কথা শুনে সহানুভূতি তো দূরে থাক, আর একবার জোরে সোরে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিতে ইচ্ছা হচ্ছে। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, দাঁতে দাঁত চেপে বলল, নাটকবাজ একটা। তুর্যের আহাজারি বাড়লো। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, সিসি বউ, তুমি আমাকে এত বড় একটা অপবাদ দিতে পারলে? আমি নাটকবাজ? পিতা হতাশ হয়ে তাকালো তুর্যের পানে। এই লোক ঠিক কোন ধাতু দিয়ে বানানো সৃষ্টিকর্তার ভালোই জানে। এর সাথে এই মুহূর্তের কিছু বলে হয়তো লাভ হবে না কোনো। সে যাই বলুক না কেন, তা নিয়ে এই লোক টানা হ্যাজরা করতে করতে ঢাকা থেকে রাজশাহী নিয়ে যাবেই যাবে। পৃথার কথা বাড়ালো না, কক্ষ থেকে বেরিয়ে যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে খেতে আসুন তাড়াতাড়ি। সময় গড়িয়েছে কিছুটা। ইতিমধ্যে খাওয়া দাওয়া শেষ সবার। খাওয়ার পরে সবাই যার যার কক্ষে চলে গেল। ইরা, তুর্য, পৃথা, তারেক এবং তৌফিক বসে রয়েছে বসার কক্ষেই।
অল্প স্বল্প গল্প গুজবে মত্ত হয়েছে তারা। এরই মধ্যে আরুষ কোথা থেকে দৌড়াতে দৌড়াতে সদর দরজা দিয়ে ঢুকলো বসার কক্ষের ভিতরে। দুই হাঁটুতে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার আমি এসেছি। আরুষের কণ্ঠশ্রবণ হতেই উপস্থিত সকলে তাকালো তার পানে। হাঁটুতে হাত দিয়ে এখনো হাঁপাচ্ছে ছেলেটা। উজ্জ্বল শ্যামাবর্ণ মুখশ্রীতে তার ক্লান্তিভাব স্পষ্ট। পরিশ্রমের দরুন নাকের ডগায় কপালে মুক্ত দানা নেই বিন্দু বিন্দু ঘামের অস্তিত্ব দেখা মিলেছে। ছেলেটার পেশিবহুল শক্তপোক্ত দেহে জড়ানো শার্টটা ঘামে ভিজে লেপ্টে রয়েছে দেহের সাথে। সকলেই আরুষকে এই অবস্থা দেখে কিঞ্চিত চকিত হলো। পৃথা অবাক কণ্ঠেই বলল, এ কি আরুষ ভাই, আপনার এই অবস্থা কেন? মনে হচ্ছে কোনো দৌড় প্রতিযোগিতা থেকে দৌড়ে এসেছেন। আরুষ ঠোক গিলল, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে বলল, তার থেকে কম কিছু করিনি, পুরো 2 কিলোমিটার রাস্তা দৌড়ে এসেছি। আরুষের কথা শেষ হতে না হতে ইরা এক গ্লাস পানি নিয়ে দাঁড়ালো আরুষের সম্মুখে। তারা দিয়ে বলল, পানিটা খেয়ে নিন আরুষ ভাই, তারপর কথা বলবেন। ইরার কণ্ঠ শুনে চোখ তুলে তাকালো আরুষ। ওষ্ঠে ফুটে উঠল তার সূক্ষ্ম হাসির রেখা। যাক, এত দৌড়ে একটু তো উপকার পাওয়া গেল। আরুষ তড়িৎ গতিতে সোজা হয়ে দাঁড়ালো। ইরার হাত থেকে পানির গ্লাস নিতে নিতে বলল, ধন্যবাদ। ওই যে পানি খুশি হয়ে পানি নিল, ওই পর্যন্তই। সেই পানি আর খাওয়া হলো না বেচারা। তার আগেই দুটো ঝড়ের গতিতে এসে পানির গ্লাসটা ছিনিয়ে নিল আরুষের হাত থেকে। অথবা সেই হাতেই আবার এক বোতল মিনারেল ওয়াটার ধরিয়ে দিল। ইরার পানে তাকিয়ে বলল, আরও আবার মিনারেল ওয়াটার ছাড়া খায় না, ওর গলায় অ্যালার্জি আছে তো তাই। আরুষের চেহারা অসহায় ভাব ফুটে উঠল। তুর্য যে ইচ্ছা করে তার সাথে এমনটা করছে তা বুঝতে বাকি নেই তার। না পারছে ছেলেটা কিছু বলতে, আর না পারছে সহ্য করতে। এই প্রথম সে নিজের প্রেয়সীর হাত থেকে একটু কিছু পেয়েছিল, তাও সহ্য হলো না এই লোকটার। আরুষ রাগে দুঃখে মিনারেল ওয়াটারের বোতল খুলে গলায় পানি ঢালল। মনে মনে তুর্যকে অভিশাপ দিয়ে বলল, অন্যের প্রেমে ব্যাগটা দিস তো, দেখবি তোর বউ তোকে পাত্তা দিবে। রাত নেমেছে ধরণীতে। দিনের উজ্জ্বল সূর্যটা ডুবে গেছে অনেক আগে। শহরের বুকটা আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। তুর্য আজ আর নিজের কাজে যায়নি। বেশ অনেকটা দিন পর আজ একটু ব্যস্তহীনভাবে সময় কাটাতে চেয়েছিল বউয়ের সাথে। কিন্তু সে কপাল কি আর তার আছে? সে ঘরে বসে রয়েছে বউয়ের সাথে একটু একাকী সময় কাটানোর জন্য, আর তার বউ বাইরে বাইরে বাড়ির মানুষের সাথে আড্ডা দিতে ব্যস্ত। ওই যে বসার কক্ষ থেকে হাসাহাসির আওয়াজ শোনা যাচ্ছে। তুর্যের মেজাজ গরম হলো। বাড়ির লোকজন তো তার কথা ভাবেই না, আর তার বউটাও না। তুর্য গলা উঁচু করলো, চড়া গলায় ডাক দিল, পৃথা, পৃথা। তুর্য ডাকতে না ডাকতে এক মগ কফি হাতে কক্ষে প্রবেশ করলো পৃথা। তুর্যের পানে কফির মগ এগিয়ে দিতে দিতে বলল, এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? বাড়ির মানুষ শুনে কি বলবে? তুর্য কফির মগটা হাতে নিল, থমথমে কণ্ঠে বলল, আমি যে বাড়িতে আছি সেই খেয়াল আছে তোমার? কয়দিন পর স্বামী বাড়িতে, আমার চারপাশে একটু ঘুরঘুর করবে, আমাকে জ্বালাবে, তা না কোথায় গিয়ে বসে আছে। বসার রুমে ছিলাম সবার সাথে। তুর্য কফির মগে চুমুক দিতে দিতেই বলল, তা আমি জানি। পৃথা কিঞ্চিত সময় চুপ রইল, একটু উসখুস করে বলল, আপনার সাথে একটা কথা ছিল। কি? আমি রাজশাহী আব্বু আম্মুর কাছে যেতে চাইছিলাম একটু। থামলো পৃথা, আবার বলল, কিছুদিন পরই তো টেস্ট পরীক্ষা, তারপরে এইচএসসি, এরপর আর সময় পাবো না যাওয়ার। তাই এখনই আপনি যদি একটু দিয়ে আসতেন ভালো হতো। তুর্য থমকে গেল, গোল গোল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, হতবাক কণ্ঠে বলল, এখনো অব্দি বউকে চুমু খাওয়া হলো না, বউর সাথে বাসরও হলো না, এর মধ্যে বউ বাপের বাড়িতে যাচ্ছে। পৃথা এক রাশ বিরক্ত নিয়ে তাকালো তুর্যের পানে, নাক মুখ কুচকে বলল, আপনি কি ভালো হবেন না? সব সময় শুধু বাজে কথা। তুর্যের হাতে কফির মগটা পাশের টেবিলে রাখলো। ওই কফির স্বাদ পৃথার বাপের বাড়ি যাওয়ার কথা শুনেই উড়ে গেছে। তুর্যের মুখশ্রী থমথমে হলো, গম্ভীর কণ্ঠে বলল, সে তুমি যাই বলো না কেন, বাসর ছাড়া আমি আমার বউকে ছাড়বো না। তার উপরে আবারও বাড়িতে সব রাজাকার আলবদর আলশামসেরা ভরপুর। পরবর্তীতে যদি ওরা জোর করে আমার বউকে আটকে রাখে। পৃথা ভ্রু কুচকালো। তুর্যের কথাগুলো সে গুরুত্বের সাথে নিবে নাকি লাগাম ছাড়া ভাবে নিবে ঠিক মতন বোধগম্য হলো না। লোকটার গুরুত্বপূর্ণ কথাতেও যে ধরন শব্দের ব্যবহার করে, তাতে তা গুরুত্বপূর্ণ তালিকায় ফেলা যায় না। পৃথা এগিয়ে গিয়ে বিছানায় উপরে বসলো, কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলল, তাদের জোর করে আমাকে আটকে রাখার প্রয়োজন হবে না, আমি নিজেই আসবো না আর এখানে।
একটা অসভ্য নির্লজ্জ পুরুষ। তুর্য পাত্তা দিল না পৃথার কথায়, ভাবলিসীন ভাবে জবাব দিল, আগে একটু যা তোমার বাপের বাড়ি যেতে দিতে ইচ্ছে ছিল, এখন তা নেই। বাবা ভাইদের দেখতে ইচ্ছা হলে বলো, খবর দিচ্ছে, কিন্তু তোমাকে ও বাড়িতে পাঠিয়ে আবার বউহারা হওয়ার ঝুঁকি আপাতত নিতে চাইছি না। পৃথা বিষণ্ণ ভরা দৃষ্টিতে তাকালো তুর্যর পানে, ম্লান কণ্ঠে বলল, সেদিন হুট করে অভিমানের বশে আপনার সাথে চলে এসেছিলাম। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারো থেকে বিদায় পর্যন্ত আনিনি, কারোর সাথে আর কথাও হয়নি। তাছাড়া ইদানিং বাবা মার ভাইয়াদের জন্য আমার মন কেমন করছে, ভীষণ কষ্ট হচ্ছে। কতদিন দেখি না বাবা মার ভাইয়াদের। তুর্যের কণ্ঠস্বর নরম হলো, এগিয়ে গিয়ে বসলো পৃথার পাশে, কোমল কণ্ঠে বলল, আমার কাজের চাপটা একটু কমো, ছুটি পাই, তারপর তোমাকে নিয়ে রাজশাহী যাবো বউ। ততদিন একটু ধৈর্য ধরো। পৃথা আর তেমন কোনো কথা বাড়ালো না বিষয়টা নিয়ে, চোটপাট কিংবা জোর জবরদস্তি করলো না। এই কয়দিন তুর্যের ব্যস্ততা সে দেখেছে, রাত নেই দিন নেই ছেলেটা নিজের কাজের পিছনে ছুটেছে সর্বক্ষণ। যদিও পৃথা বলতে পারতো যে আপনার যাওয়ার দরকার নেই, অন্য কেউ দিয়ে আসুক, কিন্তু পৃথার হৃদয় এই বাক্য সায় দেননি। ইদানিং তার সবচেয়ে বড় অভ্যাস তুর্য নাম পুরুষটা। মানুষটাকে ছাড়া এক মুহূর্ত যেন বহু বছর মনে হয় পৃথার। এই যে আগে তুর্য যে উদ্ভট কথাগুলোর জন্য বিরক্ত হতো, এখন সেই কথাগুলোই ভালো লাগে। সারাদিনের হাজারটা চিন্তা ক্লান্তি তুর্যের ওই উদ্ভট কথাগুলোর সম্মুখে এসে ফিকে পড়ে যায়। প্রাণ খুলে তখন হাসতে ইচ্ছা হয়। পৃথার ছোট্ট হৃদয়ে তুর্য নামক ওই বলিষ্ঠ পুরুষটা আজকাল অনুভব করে। মেয়েটার বয়স কম, বাবা মা ভাইরা কখনো তাকে পুরুষ সান্নিধ্যে যেতে দেয়নি, ততটা সব সময় আগলে রেখেছে। হয়তো ছোটবেলার এই বিয়েটার কারণেই তারা পৃথাকে নিয়ে ভয়ে ভয়ে ছিল। সে যাই হোক, এক কথায় বলা যায় তুর্য তার জীবনে আসা ভালোবাসাময় প্রথম পুরুষ, যার সাথে মেয়েটা এতটা প্রেমময় বাক্যালাপে জড়িত হয়েছে, এতটা কাছাকাছি এসেছে, যার দরুন তুর্যের প্রতি পৃথার অনুভূতি তৈরি হতে সময় নেয়নি বেশি। তাছাড়া বিয়ে নামক এক পবিত্র বন্ধন তো রয়েছে, যে বন্ধনের জোরে বিয়ে না মেনে বিয়ের আসর ত্যাগ করে এত বছর দূরে থেকেও ফিরে আসতে হয়েছে তুর্যকে। সেই বন্ধনের টান পৃথার মধ্যেও তো আছে। ইদানিং পৃথার মন তুর্যের ভালো মন্দের জন্য চিন্তা করে, তুর্যের জন্য উতলা হয়, তুর্যকে একটা নজর দেখার জন্য ছটপট করে, মানুষটাকে একটা বার জড়িয়ে ধরার জন্য ছটপট করে পৃথার হৃদয়। আচ্ছা, এই অনুভূতির নাম কি? এই অনুভূতি কি তবে ভালোবাসা? জানে না পৃথা, তবে সে এইটুকু জানে তুর্য নামক ওই পুরুষটার মধ্যে সেই বাজেভাবে আটকে গেছে, তাকে ছাড়ে বের হওয়ার আর উপায় নেই। পৃথার ভাবনার মধ্যেই তুর্য হঠাৎ চেঁচিয়ে উঠল, বুকে হাত দিয়ে চিৎকার করে বলল, আমার ভীষণ বুকে ব্যথা হচ্ছে বউ। পৃথা চমকালো, ঘাড় ঘুরিয়ে তাকালো তুর্যের পানে। ছেলেটাকে বুকে হাত দিয়ে থাকতে দেখে হৃদয় কাঁপলো। এইমাত্র তো একদম ঠিক ছিল লোকটা, কত কি বলল, এর মধ্যে হঠাৎ কি হলো? অস্থির হলো পৃথা, বিচলিত কণ্ঠে বলল, বেশি ব্যথা হচ্ছে? কোথায় ব্যথা হচ্ছে দেখি, আমাকে দেখান। তুর্য বুকে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ল, জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, আমার বোধহয় হার্ট অ্যাটাক হয়েছে বউ, হার্টের মধ্যে কেমন করছে। থামলো তুর্য, নিঃশ্বাস আটকে থেমে থেমে আবার বলল, উফ, কি চিনচিনে ব্যথা বুকের মধ্যে, দম বন্ধ হয়ে আসছে, আমি বোধহয় আজকেই শেষ। শেষ মানে কি? পৃথা আরো অস্থির হলো, দুমড়ে মুচড়ে উঠলো তার কলিজাটা। সত্যি যদি হার্ট অ্যাটাক করে মানুষটা, তখন কি হবে? আজকাল তো আর রোগ শোকের কোনো বয়স নেই, যখন ইচ্ছা হানা দেয়। পৃথা ভয় চাকল, হারানোর ভয়, দিশাহারা হয়ে উঠলো মেয়েটা, ব্যাকুল হয়ে বলল, আপনার কিচ্ছু হবে না, আমি এখনই আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কারো কাছে নিতে হবে না, তুমি শুধু আমার ঠোঁটে একটা গাঢ় চুমু খাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। পৃথা ভরকে গেল প্রথমে, তবে পরক্ষণে পুরো ঘটনা মস্তিষ্কে হানা দিতেই চোখ মুখ শক্ত হয়ে উঠল মেয়েটার। তার মানে এই লোকটা তখন নাটক করছিল তার সাথে, আর সে কতটা ভয় পেয়েছিল। এখনো বুকটা কাঁপছে দুরু দুরু। পৃথার রাগে দুঃখে এই মুহূর্তে কান্না পেয়ে গেল। লোকটা এতটা বর্বর কেন? ছলছল করে উঠল মেয়েটার চোখ দুটো। পৃথার চোখে পানি কেন? সে কি কোনোভাবে পৃথাকে কষ্ট দিয়ে ফেলেছে? বিচলিত হলো তুর্য, দ্রুত নিজের অভিনয় বাদ দিয়ে উঠে বসলো সে, অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে, কাঁদছো কেন? পৃথা তুর্যের নিকট থেকে দূরে সরে গেল, দুই হাতের উল্টো পিঠে চোখ মুছল নিজের, অভিমানী কণ্ঠে বলল,
আপনার সাথে আর কোনো কথাই নেই আমার। আপনি আপনার মতো থাকেন আর আমি আমার মতো। আপনাকে বিশ্বাস করাই ভুল হয়েছে, একটা মিথ্যাবাদী শয়তান লোক। তুর্য বোধ হয় বুঝলো পৃথার কথাগুলোর মানে। সে এগিয়ে গেল মেয়েটার পানে, আদুরে কণ্ঠে বলল, তুমি কি সবটা সত্যি ভেবে নিয়েছিলে? আমি তো মজা করছিলাম। সরি, আমি বুঝতে পারিনি তুমি এতটা উত্তেজিত হয়ে পড়বে। পৃথা মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে, অভিমানী কণ্ঠে আবার বলল, আপনাকে কিচ্ছু বুঝতে হবে না, শুধুমাত্র দূরে থাকুন আমার থেকে, আর কথাও বলবেন না আমার সাথে। তুর্য হাসলো। স্ত্রীর অভিমানে তার বিচলিত হওয়ার কথা থাকলেও প্রশান্তি অনুভব করলো। পৃথা তাকে নিয়ে ভেবেছে, তার একটু অভিনয়ে দিশাহারা হয়েছে। এর থেকে সুখকর কি আর হতে পারে? পৃথার কথা অনুযায়ী নিজেদের মধ্যে দূরত্ব বাড়ালো না তুর্য, বরং নিজের দুহাত বাড়িয়ে শক্তভাবে জড়িয়ে ধরল স্ত্রীকে। আদরে কণ্ঠে বলল, তোমার থেকে দূরে সরে থাকা এই জীবনে হয়তো আমার সম্ভবই না বউ। আর কথা না বলে থাকা তো অসম্ভবের ওপর অসম্ভব। আমার বউয়ের সাথে আমি কথা না বলে কিভাবে থাকবো? অভিমানের মধ্যে প্রিয় মানুষটার সান্নিধ্য পেলে অভিমান প্রথম পর্যায়ে বাড়ে বই কমে না। পরবর্তীতে হয়তো প্রিয় মানুষটার আদর ভালোবাসাটা একটু একটু করে কমে যায়। পৃথার অভিমানটাও ঠিক তেমন আকারই ধারণ করলো। হাত চালিয়ে তুর্যর থেকে ছাড়িয়ে নিতে চাইলো নিজেকে। তুর্য ছাড়ল না। হুট করে সে প্রশ্ন করে বসলো, ভালোবাসো আমায়? পৃথা থমকে গেল। হৃদয়ের কম্পন ধরল তার। ভালোবাসা? সত্যি কি সে ভালোবাসে তুর্যকে? যদি ভালোই না বাসতো, তবে তার হৃদয়ে তুর্যকে নিয়ে এই অনুভূতিগুলো কিসের? পৃথা চোখ তুলে তাকালো তুর্যের পানে। তুর্য আলতোভাবে চুমু খেলো স্ত্রীর ললাটে। মৃদু কণ্ঠে আবার শুধালো, ভালোবাসো আমায়? পৃথা ট্যাপ ট্যাপ করে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল তুর্যের পানে। অতঃপর ওষ্ঠ ফাঁক করল কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু বলতে আর পারল না। তার আগেই বিছানায় ফেলে রাখা তুর্যের মোবাইলটা বেজে উঠল প্রবল ঝংকার তুলে। তুর্য বিরক্ত হলো। বউয়ের সাথে এত সুন্দর একটা মুহূর্ত আবার কে বিরক্ত করে? অবশ্য সবসময় এমনই হয়। পোড়া কপাল তার। বউয়ের একটু সান্নিধ্যে গেলেই পুরো পৃথিবী বিপক্ষে চলে যায়। তার জীবনের একটু ভালো মুহূর্ত সহ্য হয় না কারোর। মনের মধ্যে একরাশ বিরক্তি নিয়ে নাম্বার না দেখেই কলটা ধরল সে। পৃথার পানে দৃষ্টি রেখেই বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? উপাস থেকে কি বলল শোনা গেল না, তবে মুহূর্তেই চোখ মুখ শক্ত হয়ে উঠল তুর্যের। পৃথাকে ধরে রাখা হাতটাও আলগা হলো। গম্ভীর কণ্ঠে বলল, আসছি আমি। কথাটা বলেই কল কাটল তুর্য। পৃথাকে ছেড়ে উঠে দাঁড়ালো সে। বাসায় পরা টি শার্ট আর ট্রাউজার শরীরে নিয়ে পা বাড়ালো বাইরের দিকে। যেতে যেতে পৃথাকে বলল, আমার আসতে দেরি হতে পারে, ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। আগে কখনো পৃথা পিছু না ডাকলেও আজ কেন যেন মেয়েটার পিছু ডাকলো তুর্যের। হুট করে বলল, শুনুন। তুর্য থমকে দাঁড়ালো, পিছু ফিরে বলল, বলবে কিছু? এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা। ইতস্তত করে বলল, তাড়াতাড়ি ফিরবেন, আমি আপনার অপেক্ষায় থাকবো। তুর্যের হৃদয়ে শিহরণ জাগলো। প্রশান্তিতে ভরে উঠল মন প্রাণ। এতদিন প্রতিবার কাজে বের হওয়ার আগে পৃথার মুখ থেকে যে বাক্যটা শোনার জন্য ছটপট করত সে, আজ ঠিক সেই বাক্যটাই শোনার ভাগ্য তার হলো। পৃথার কথার পরিপ্রেক্ষিতে তুর্যের ভীষণভাবে বলতে ইচ্ছা হলো, অপেক্ষা করার প্রয়োজন নেই, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো তুমি। কিন্তু শেষ পর্যন্ত এই বাক্যটা কণ্ঠে ধারণ করতে হৃদয় সাই জানালো না। হৃদয় চাইল পৃথা তার অপেক্ষায় থাকুক, নিজের কাজ শেষে বাড়ি ফিরে বউটাকে তার অপেক্ষারত থাকতেই দেখুক। তুর্য আবার পিছন ঘুরে এগিয়ে এলো পৃথার পানে। একটু ঝুঁকে মেয়েটার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আসছি আমি। কথাটা বলে পরপর কক্ষ থেকে বেরিয়ে গেল তুর্য। আর পিছু ফিরে তাকালো না। বাড়ি থেকে বের হতে হতে পকেট থেকে নিজের মোবাইলটা বের করলো। স্ক্রিন ঘেটে কল লাগালো আরুষকে। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, ওদিকের কি অবস্থা আরস? ওপাশ থেকে আরুষের বিচলিত কণ্ঠস্বর শোনা গেল। কোনো প্রকার ছেলেটা নিজের কণ্ঠনালী ভেদ করে বলল, অবস্থা ততটা ভালো নয় স্যার, ইতিমধ্যে আমাদের 5 জন কর্মী বাজেভাবে আহত হয়েছে। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। ছোট্ট করে বলল, আসছি আমি, ততক্ষণে ওদিকটা সামলে রাখো। কল কাটলো তুর্য। দ্রুত নিজের গাড়ি বের করে চেপে বসলো তাতে। চোখ মুখ শক্ত রেখে ছুটে চলল গন্তব্যে। কিছুটা সময় অতিবাহিত হলো। রাতের গভীরতা বাড়ল আরো। সেই সাথে দিনের আলোয় ঘেরা উজ্জ্বল প্রকৃতি যেন কালো আধারে ঢাকা পড়ল। সেই আধারময় রজনীর অপেক্ষায় কাতারে ফেলে তুর্য তার গাড়িটা দাঁড় করালো গাছপালায় ঘেরা এক জঙ্গলের সম্মুখে। এমনি দিনের আলো এই পুরো জঙ্গল নীরব নিস্তব্ধ হয়ে পড়ে থাকলেও রাতের আধারে তা জমে ওঠে।
পরিণত হয় মাদক ইয়াবা গাঁজা হিরোইন ব্যবসায়ীদের আখড়া। রাতের আধারে কালো জগতের রমরমা ব্যবসা চলে এখানে। আর এই কালো জগতের মূল হোতা ছিলেন শাহিন মির্জা। তাকে 304 ডিগ্রিতে যখন ডিম থেরাপি দেওয়া হলো, তখন নিজে থেকেই এই আস্তানার কথা স্বীকার করেছেন কর্তৃপক্ষের নিকট। আরস তথ্যটা পাওয়ার পর সময় ব্যয় করেনি। নিজ দায়িত্বে পালনে নিজেদের বাহিনীর স্বল্প কিছু জনবল নিয়ে এসেছিল অপরাধীদের ধরার নেশায়। কিন্তু বুঝতে পারেনি শাহিন মির্জা ধরা পড়ার পরেও এরা আগের থেকেই হিংস্রতা নিয়ে তৈরি হয়েছিল। নিজেদের বাঁচানোর তাগিদে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। তাই আরস তার বাহিনী নিয়ে আক্রমণ চালানোর সাথে সাথে জঙ্গলের উপস্থিত দুরাত্মারাও পাল্টা আক্রমণ চালায় তাদের উপরে। রাতের আধারকে কাজে লাগিয়ে জঙ্গলের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে, যার দরুন আরও বিপাকে পড়তে হয় আরুষকে। রাতের আধারের সুযোগ নিয়ে যে কোথা থেকে আক্রমণ করছে তাও বুঝে উঠতে পারছে না ঠিক। তাই তো শেষ পর্যন্ত উপায় না পেয়ে কল করেছিল তুর্যকে। তুর্য নিজের গাড়ি থামানোর সাথে সাথে আরও কয়েকটা গাড়ি এসে থামলো তার গাড়ির পিছনে। সেখান থেকে প্রশাসনিক খাকি পোশাক পরিহিত বেশ কিছু জনমানবের আবির্ভাব ঘটল। তুর্য সজাগ দৃষ্টিতে তাকালো চারপাশে, আদেশের সুরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।